নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত দুটো ঘটনা নিয়ে। হ্যাঁ, আজকে দুটো ঘটনা কিন্তু কোথাও গিয়ে ঠান্ডা একটা স্রোত সারা শরীর থেকে বয়ে যাবে। হ্যাঁ, আজকে দুটো ঘটনা কিন্তু দারুণ ভয়ের। তবে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে নাও, কারণ আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন নতুন নতুন আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে দারুণ দারুণ ঘটনা শেয়ার করছে, সেগুলো সব শুনতে হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর লাইক কিন্তু করতে ভুলবে না। আর তোমাদের যদি জীবনে এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, অথবা তোমাদের কারোর কাছে শোনা প্রিয়জন, আত্মীয় স্বজন, তাদের কিন্তু ঘটনা আমাকে শেয়ার করতে পারো। ঘটনা শেয়ার করার জন্য স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, অবশ্যই সেই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাও। দেন তোমাদের ঘটনা থাকলে ঘটনাটা আমাকে বিস্তারিত তোমরা জানিয়ে দাও, সেরকম ভাবে আমি ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরবো। আজকে যাব সোজা ঘটনায়। প্রথম ঘটনা আমাদেরকে পাঠায় উমেশ। উমেশ বলে, দিদি ভাই আমার বাড়ি হচ্ছে কোচবিহারে। আমি কোচবিহারে একটি গ্রামে থাকি, তো সেখান থেকে আজকে তোমাকে ঘটনাটা পাঠাচ্ছি। কোচবিহারে যেখানে আমি থাকি ওখানটা আমাদের সেরকম কাজ বাজের কোনো সুব্যবস্থা নেই। আমাদের কাজ করার জন্য একটু শহরের দিকে আসতে হয়। সেরকম ভাবে এই ঘটনাটা ঘটে আমার বাবার সাথে। আমার বাবা যেহেতু আগে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। আমার বাবার শরীর ইন্টারনাল খুবই খারাপ হয়ে পড়ে, যার জন্য বাবাকে বড় ধরনের কোনো কাজ করা থেকে ডাক্তার বারণ করে। সেখানে আমার বাবা বাড়িতে বসে থাকতেন। তো বসে থাকতে থাকতে স্থানীয় কিছু বাবার মতনই বাবার যারা বন্ধু ছিল পাড়ার, তাদের সাথে কথা বলে তারা লোকের বাড়িতে যেত জঙ্গল পরিষ্কার করতে। হ্যাঁ, আমার বাবাকেও একজন বাবারই বন্ধু একদিন বলে যে তুই বসে থাকিস, চল না আমাদের সাথে জঙ্গল পরিষ্কার করতে। যদি জঙ্গল পরিষ্কার করতে যাস তাহলে কিছু টাকা তো তুই ইনকাম করতে পারবি। তো আমার বাবা সেই বন্ধুকে বলে যে জঙ্গল পরিষ্কার করতে গেলে কত টাকা দেবে আর ক ঘন্টার কাজ। সেই বন্ধুটি আমার বাবাকে বলে, যদি তুই জঙ্গল পরিষ্কার করতে যাস তাহলে পারে যেরকম জঙ্গল থাকবে বাড়িতে সেরকম ভাবে কাজটা চলে। অনেক সময় 2 দিন 3 দিন হয়, কোনো সময় একদিনও হয়ে যায়, তবে 400 টাকা দেয়। আমার বাবা সেখানে বলে যে ঠিক আছে, বাড়িতে বসে টাকা তো আসে না, যদি তোদের সাথে এরকম কোনো কাজ থাকে আমি যাব। তো সেরকমই বাবার বন্ধুটি বলে যে আজকেই আমি যাচ্ছি একটি জায়গায় জঙ্গল পরিষ্কার করতে, তুই চল আমার সাথে, আমরা দুজনে মিলে কাজ করব, 2 দিন করবো, মানে 400 400 800 টাকা করে পেয়ে যাব। তো আমার বাবা বাড়িতে এসে আমার মাকে বলে, আমার মা একটি স্কুলে ছোট ছোট বাচ্চাদের দেখাশোনার কাজ করতো, মানে স্কুল চলাকালীন সেই বাচ্চাগুলোর কেয়ার করতো। তো সেখানে গিয়ে আমার মা বাবাকে বলল ঠিক আছে চলে যাও। আমি তখন ক্লাস 10-এ পড়ছি। এরকম কোন সময় আমার বাবা দেখি সেই বন্ধুটিও বাড়িতে আসে, বন্ধুটির সাথে আমার বাবা কাজে যায়। আমার বাবার মুখের অভিজ্ঞতা ঠিক 3 দিন পর শুনতে পাই। আমার বাবা রাতে প্রথম সেদিন বাড়িটায় কাজ করে আসার পর বাবার পা কেটে যায়। তো পায়ে দেখা যায় একটি লাল কাপড় বাঁধা। আমার মা দেখে প্রচন্ড ভয় পায় আর বাবাকে জিজ্ঞাসা করে যে প্রথম দিন তুমি কাজে গিয়ে তোমার পাটা কেটে এসছো, এত রক্তপাত হয়েছে। আমার বাবা বলে যে জঙ্গল পরিষ্কার করতে গেছিলাম, বুঝতে পারিনি অনেক বড় বড় ঘাস হয়েছিল। বাড়িটা যে কিনেছে সে অ্যাকচুয়ালিও সেই বাড়িতে এখনো পর্যন্ত উঠে আসেনি। সেই বাড়িটা জঙ্গল যে আশেপাশে থাকে বাগান মতো করা, সেগুলো সে পরিষ্কার করাচ্ছে, করিয়ে নিয়ে তারপরে তারা বাড়িতে নতুন করে রং ঠং করে তারপর ঢুকবে। তো বাড়িটা আমাদের দিয়ে পরিষ্কার করাচ্ছে, বাড়ির চারপাশে জঙ্গলগুলো। তো বাবা বলে এত বড় বড় ঘাস আর বন জঙ্গল আমি বুঝতে পারিনি, আমার পায়ের বুড়ো আঙুলের মাথাটা আমি নিজেই দা দিয়ে কোপ দিয়ে ফেলি, তো সেখানে প্রচুর রক্তপাত হয়। তো বাবা সেটা মাকে বলায়, মা বলল যে আর কদিন কাজ চলবে। তো বাবা বলে যে কালকের দিনটা হলেই হয়ে যাবে। দুজনে মিলে আমরা কাজটা করছি, মোটামুটি সামনের দিকে যে জঙ্গলগুলো বাড়ির সবই পরিষ্কার করা হয়ে গেছে। পেছনের দিকে একটি ছোট্ট ডোবা আছে, ওই ডোবার আশেপাশে কিছু জঙ্গল, সেটাই আমরা কালকে যাব পরিষ্কার করতে। তো আমার মা বলল ঠিক আছে বাবা, ঠাকুর ঠাকুর করে হয়ে গেলেই বাঁচি কাজটা, কারণ তুমি পা কেটেছো, কালকে কিন্তু সাবধানে কাজ করো। তো সেরকম ভাবে রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে পড়ি।
তো বাবা মায়ের যখন কথোপকথন হচ্ছিল, আমি কিন্তু খাতায় কিছু লিখছিলাম বসে বসে, তখন কথাগুলো সবই কানে শুনি। তো পরের দিন সকালবেলা 10টার দিকে বাবা আবার কাজে চলে যায়, মাও 10টার সময় বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আমিও কিন্তু 10:30টার সময় বাড়িতে তালা দিয়ে স্কুলে চলে যাই। তারপর আমি ফিরে এসে দেখি আমার মা সেদিনকে এখনো বাড়িতে আসেনি। মা কিন্তু মোটামুটি আমার আগে বাড়ি চলে আসে। তো কোনো কারণে অনেক সময় দেরিও হয়। সেদিনকে মাসের মাইনে ছিল, তো স্কুলের মাইনে নিতে গিয়ে মায়ের একটু দেরি হয়। তারপর বাবাও ফিরে আসে ওই 7:30টার দিকে। তো আসার পর বাবা বলল যে কাজটা করলাম, টাকাও দিয়ে দেয়, কিন্তু এরকম কাজ করা ভালো। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, গিয়ে আমি আর আমার সেই যে বন্ধু দুজনে গেছিলাম, বাড়িটায় আমার মনে হয় যারা নিয়েছে তারা বাস করতে পারবে না। তখন আমার মা আমার বাবাকে জিজ্ঞাসা করে যে কেন বাড়িটায় বাস করতে পারবে না কেন, সাপ টাপের বাস? তখন আমার বাবা বলল যে না, সাপের বাস হলে তো অ্যাসিড দিলে সাপ পালিয়ে যায়, কিন্তু এখানে অন্য জিনিস আছে। তখন আমার মা বলল অন্য জিনিস বলতে কি? তখন বাবা মাকে বলতে যাবে এরকম সময় বাবা যার সাথে গেছিল সেই কাকু চলে আসে। তখন সেই কাকু এসে বলল যে বৌমা একটু চা করো, আমার মাকে বৌমা বলে ডাকে। তখন আমার মা চা করতে যায়, এরকম সময় শুনলাম বাবা আর সেই কাকু দুজনে মিলে ওই বাড়ির বিষয়ে কিছু কথা বলছে। তখন মা আসে, আমিও তখন তাদের মাঝখানে আসি। আমার সাথে সেই কাকু বলল পড়াশোনা কেমন হচ্ছে। বলতে বলতে আমার বাবা আর ওই কাকু আমার মাকে তখন ঘটনাটা বলে যে ওই বাড়িতে যখন কাজ করছিল দুদিন ধরে, বলে ঠিক ওই দুপুরবেলা 3টের দিকে কোনো জায়গায় হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, খটখটে রোদ। কিন্তু ওই যে বাড়িটায় কাজ করছিলাম, মানে ওই বাড়ির যে চারপাশে মনে হচ্ছে প্রচন্ড হাওয়া চলছে, এরকম হাওয়া মনে হচ্ছে ঝড় উঠেছে। তো প্রথমে ভাবলো বাহ, গরমে একটু স্বস্তি পেলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর যেটা বুঝতে পারলাম যে শুধু হাওয়াটা চলছে ওই বাড়ির ভেতরে যে বাউন্ডারি রয়েছে, তার বাইরে যে আম গাছ বা আদার্স গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু হাওয়ায় একটু দুলছে না। কিন্তু ওই যে আমরা কাজ করছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো আমরা সেই জিনিসটা কিন্তু কোনোভাবে মনে লাগাইনি, আমরা কাজ করছিলাম, জঙ্গল পরিষ্কার করে কত তাড়াতাড়ি চলে আসবো টাকা নিয়ে। সেরকম ভাবে আমরা লক্ষ্য করি যে দুপুরবেলা পরের দিন, প্রথম দিন কিন্তু সেরকম ভাবে কিছু হয়নি আমাদের সাথে। যখন আজকে লাস্ট দিন, মানে দ্বিতীয় দিনে, যখন আমরা বাড়ির ঠিক পেছনে ওই যে ডোবাটা আছে ওখানে যখন জঙ্গলগুলো পরিষ্কার করছি, তখন বাড়ির পেছন দিক থেকে দেখলাম বাড়ির ভেতরে দোতলার উপরে কিছু একটা শব্দ হচ্ছে, যেরকম ধরো কাছের জিনিস পড়ে ভেঙে যাওয়ার, ধরো মানে খুব জোরে হাততালি দেওয়ার, অদ্ভুত ধরনের আওয়াজ হচ্ছে। সেই কাকুকে আমার বাবা বলে যে আচ্ছা, উপরে কি লোক আছে নাকি, যারা বাড়ি কিনেছে তারা কি এসেছে? আমার যে বন্ধু সে বলে যে কই না তো। আমার বাবা আর সেই কাকু দুজনে কথোপকথন করছে যে ওই সময় আমার বাবা প্রচন্ড ভয় পায়, কারণ আমার বাবার শরীর এমনি থেকেই ভালো না। তারপরে আমার বাবা একটু ছোটবেলা থেকেই শুনেছি একটু ভূতে ভয় পায়। আর বাবা কাজ করতে গিয়ে বাবার সাথে প্রথম দিন ওরকম একটা অভিজ্ঞতা হয়। বাবা বলে আমি দোতলার উপরে ওই যে রুমগুলো রয়েছে, 2-3টে রুম পর পর রয়েছে, বাড়িটা কিন্তু বিশাল বড় বাড়ি। ওই রুমের দিকে আমি তাকিয়ে রয়েছি, জানলাগুলো দেখছি আপনা আপনি কেউ যেন ভিতর থেকে খুলছে বন্ধ করছে, খুলছে বন্ধ করছে। কিন্তু এইদিকে সেই বাড়িতে কিন্তু যারা কিনেছে তারা কিন্তু নেই, বাড়িতে একটি মাত্র প্রাণী নেই। এইদিকে বাড়ির জানলাগুলো দোতলার উপরে কে খুলছে, আর ওরকম কাঁচ পড়ে ভাঙার শব্দ, হাততালি দেওয়ার শব্দ, এইগুলোই বা কোথা দিয়ে হচ্ছে। তখন আমার বাবা বলছে যে আমি এই জিনিসগুলো যখন লক্ষ্য করি, তখন আমার সাথে যে তোর কাকু ছিল সেই কাকু আমাকে বলল দিলীপ, মানে আমার বাবার নাম হচ্ছে দিলীপ, বললো দিলীপ তাড়াতাড়ি কাজটা করে চল ভাই। আমি বুঝতে পারছি মনে হয় বাড়িটা ঠিক সুবিধে না, যারা বাড়িটা কিনেছে তাদের তো কপালে দুর্ভোগ নেমেই আসলো, কারণ বাড়িতে যদি লোকজন না থাকে সেই বাড়ির জানলা কবাট একা একা কি করে খুলে বন্ধ হয়।
এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার হতেই পারে না, এটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার ঘটছে, কারণ বাড়িতে কোনো লোক নেই, জন নেই, সেখানে এরকম শব্দ হবে কেন? তো যাই হোক, কোনো রকমে বাবা আর সেই কাকু দুজনে মিলে ওই পেছনটা কোনো রকম পরিষ্কার করে, জঙ্গল টঙ্গল পরিষ্কার করে একটা সাইডে নিয়ে গিয়ে, যাদের বাড়ি ছিল তারা বলেছিল জঙ্গলগুলো পুড়িয়ে দিতে, সেরকম ভাবে একটা সাইডে নিয়ে গিয়ে কোনো রকমে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দেয়। যখন আগুন লাগিয়ে দিয়ে ওইখানে কোনো বাইরে কিন্তু ওই বাড়ির কলের ব্যবস্থা নেই, তো ওই ডোবাতে হাত পা ধুতে হবে। তা হাত পা যখন ধুতে গেছে তখন লক্ষ্য করছে যে উপরে একটা কালো ছায়া। আমার বাবা এমন তার সাথে ওই আমার যে কাকু ছিল, সে কাকু দুজনে মিলেই দেখে একটা কালো ছায়া, একটা বাচ্চা ছেলে, আনুমানিক 12 থেকে 13 বছরের হবে, সেই ছেলেটির কালো ছায়া সে জানলার সামনে হাঁটাহাঁটি করছে। আর পরিষ্কার দেখে যে সে বাইরের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তার পরিষ্কার করে মুখ দেখতে পাচ্ছে না। এই দৃশ্য দেখা মাত্র আমার বাবা আর সেই কাকু ওখান থেকে কোনো রকমে হাত পা ধুয়ে দৌড়ে ছুটে বাড়ির ওই বাউন্ডারি থেকে বেরিয়ে আসে বাইরে। আর বাউন্ডারির বাইরেটা অনেকটা হেঁটে আসার পর লোকবসতি, ওখানটা বাড়ি ঘর নেই, চারপাশে এমনি গাছ গাছালা, বন জঙ্গল, বড় বড় গাছ চাষ করেছে লোকে, এরকম আছে, কিন্তু বসতি বাড়ি ঘর নেই। তারপর যাই হোক, সেই অভিজ্ঞতা বাবা শেয়ার করে। তারপর কিছুদিন পর যখন ওই বাড়িতে লোক আসে, গৃহ প্রবেশ করে, তারা বাড়িতে ঢোকে পুজো টুজো করে, তারপরে পাড়ায় সবাই আস্তে আস্তে মুখে মুখে শোনা যায় যে সেই বাড়িতে যারা বাস করতে আসে তাদের নাকি একে একে সবার শরীর খারাপ হয়। এবার তারা সেই বিষয়টা হয়তো জানে না যে বাড়িতে কি আছে বা কি, কিন্তু আমার বাবার, আমার যে কাকু কাজ করছিল, বাবার বন্ধু, তারা কিন্তু বাবাদের সাথে যে ঘটনাটা ঘটেছিল কাজ করতে গিয়ে, তারা কিন্তু চায়ের দোকানে আলোচনা করে। আর চায়ের দোকানে আলোচনা করা মাত্রই সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে পুরো পাড়ায় রটে যায় যে ওই বাড়িটায় ভূত আছে। তারপর যারা বাড়ি কেনে তারা তো অসুস্থ হয়ে পড়ে, তারা ওখানে থাকতে পারে না, তারা ওই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যায়। খুব জোর হলে 1 থেকে 2 মাস মতো ছিল, তারপর তালা বন্ধ করে তারা চলে যায়। পরবর্তীকালে শোনা যায় সেই বাড়িটা অন্য কেউ কিনেছে। তারপর সেই বাড়িটা কেনার পর তাদের সাথে কি ঘটেছে না ঘটেছে বা কি ঘটছে আমরা জানি না, কারণ আমরা ওই যেখানে থাকতাম কোচবিহারে, আমরা কিন্তু ওখানে ভাড়া বাড়িতে থাকতাম। তারপর আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, বাবা বেশি দিন ওই জঙ্গল কাটারও কাজ করতে পারিনি, কারণ বাবার ইন্টারনাল অনেক সমস্যা ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এখন একটু শহরের দিকে চলে এসেছি, এখানে আমরা এখন একটা জায়গায় ভাড়া থাকি। আমার বাবা এখন কোনো রকমই কাজকর্ম করতে পারে না, বাড়িতেই থাকেন, পড়াশোনা আমাকে করান, আর আমি এখন ক্লাস 11-এ পড়ছি। আর আমার মা এখনো পর্যন্ত স্কুলে কাজ করছে। এটাই ছিল আমাদের পাঠানো কোচবিহার থেকে ভাইটির সত্য ঘটনা, তোমাদের সাথে শেয়ার করলাম। ভাইটি বলে, দিদি ভাই এরকম ঘটনা আমার বাবার সাথে আরেকটি ঘটেছিল, তবে আমার বাবা যেই ফ্যাক্টরিতে চাকরি করতো, প্রাইভেট কোম্পানি, সেখানে। তো আমি সেই ঘটনাটা তোমাকে অবশ্যই কোনো না কোনো দিন পাঠাবো। আমাদের উমেশ পাঠিয়েছিল, উমেশের ঘটনাটা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এরকম অনেক ঘটনা চারপাশে ঘটে। আসলে কি বলতো, হতে পারে সেই বাড়িটা যারা বিক্রি করে দিচ্ছে সেই বাড়িতে এরকমই কোনো রকম ঘটনা ঘটতো, যার জন্য যাদের বাড়ি ছিল তারা বিক্রি করে। হোক, এবার যাবো আমরা দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে একজন অ্যাম্বুলেন্স কর্মী। হ্যাঁ, অ্যাম্বুলেন্স চালান উনি। ওনার জীবনের একটি অভিজ্ঞতা বলেন যে, দিদি ভাই আমি এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স চালাই, তবে আমার সাথে যেই অ্যাম্বুলেন্সটা চালানো সময় এই ঘটনাটা ঘটে, আমি সেখানে আর চালাই না, সেই হসপিটালটা আমি ছেড়ে দিই। এখন আমি এমনি জাস্ট যখন কল আসে তখনই আমি পেশেন্ট আনতে যাই বা অসুস্থ রোগীকে হসপিটালে দিয়ে আসি, হসপিটাল থেকে নিয়ে আসি, এরকমই আমি এখন অ্যাম্বুলেন্স চালাই, তবে পার্মানেন্ট না। আগেরটা আমি পার্মানেন্ট ছিলাম, কিন্তু আমি সেটা ছেড়ে দিয়েছি। এবার আমি সেই অ্যাম্বুলেন্সটা, সেই কাজটা কেন ছাড়লাম সেই ঘটনাটা আজকে বলবো। আমি রাত প্রায় 2:20 বাড়িতে ঘুমাচ্ছি, হঠাৎ করে আমার ফোনে ফোন আসে। যখন আমি ফোনটা রিসিভ করি, আমাকে হসপিটাল থেকে, মর্গ থেকে ফোন করে বলল একটি পেশেন্ট মারা গেছে, তাকে আনতে যেতে হবে। তো আমি তাকে আনতে যাব কোথায় না, তার বাড়িতে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছে, মারা গেছে, পেশেন্টকে নিয়ে যাবে। তো আমি বললাম
এই রাতের বেলা এখন 2:20, কোনো মতেই আমি বাড়ি থেকে যেতে পারবো না। আমাকে অ্যাম্বুলেন্সে যে নিয়ে যাব, আমাকে ডেড বডিটা আনতে মোটামুটি সকালবেলা পৌঁছতে হবে। কিন্তু যাদের বাড়িতে পেশেন্ট মারা গেছে তারা অনেক করে বলে যে অ্যাম্বুলেন্স চালককে দরকারে আমরা টাকা দেবো, কিন্তু আমরা এই রুগীকে রাখবো না। হয়তো কোনো ছোঁয়াচে রোগ ছিল বা কিছু, আমার ঠিক জানা নেই। আমাকে যে ফোন করে হসপিটাল থেকে সে আমাকে বলে যে তুই এখনই গাড়িটা নিয়ে যা, অ্যাম্বুলেন্সটা নিয়ে। মোটামুটি 2 ঘন্টার রাস্তা, তুই বাড়ি থেকে আস্তে আস্তে 3টে বাজাবি, আর সেই যেখানে তোকে লাশটা আনতে হবে ডেড বডি, যেতে যেতে মোটামুটি তোর 5টা বেজেই যাবে। তাহলে তুই এখনই চলে আয়। তো আমি সেরকম বাড়ি থেকে বেরিয়ে আমি সাইকেল নিয়ে যেখানে অ্যাম্বুলেন্স হসপিটালে থাকে রাখা, আমি অতটা যাচ্ছি। আমার অদ্ভুতভাবে মনে হচ্ছে, জানি না কেন, সেদিনকে আমি এর আগে প্রায় 17 বছর ধরে মানে একবার ছেড়েছি, ধরেছি, নানা রকম কাজ করেছি, কিন্তু অ্যাম্বুলেন্স চালানোর আর ওই কাজটাই বারবার যেন আমাকে টানতো। আমি অনেক কাজ মাঝখানে করতাম, ছেড়ে দিতাম, আবার অ্যাম্বুলেন্স চালাতাম, এরকম করতাম। তো যাই হোক, আমি সেদিন সাইকেল নিয়ে যাচ্ছি যখন, তখন প্রায় আনুমানিক 2:45 হবে। আমি বেরিয়ে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, গরমের সময় যাচ্ছি। কেন জানি না মনে হচ্ছে আমার শরীরে কোনো জড়ি নেই, আমি সাইকেল চালাচ্ছি যেন সাইকেল আমার পিছন দিক কেউ টেনে রেখে দিয়েছে, সাইকেল আমার যাচ্ছেই না। তো যাই হোক, এরকম করে বারবার আমি সাইকেল চালাচ্ছি আগে আর পেছনে তাকাচ্ছি, সাইকেল চালাচ্ছি আর পেছনে তাকাচ্ছি। জানি না কেন আমার যেন মনে হচ্ছে অদ্ভুতভাবে যে আমাকে কেউ পেছন দিয়ে সাইকেলটা টানছে। আমি যত গায়ে জোর দিচ্ছি, যতই প্রেশার দিচ্ছি, আমার সাইকেল কোনো মতে সামনে এগোচ্ছে না। এবার আমি জানি যেহেতু হসপিটাল থেকে আমাকে ফোন করে বলেছে যে একটু তাড়াতাড়ি আয়, তো যেতে যেতে মোটামুটি 5টা বেজে যাবে। সেখানে কিন্তু আমি ভাবছি যত তাড়াতাড়ি যাব, ডেড বডিটা নিয়ে এসে ফেলে দিয়ে আমি আবার রিটার্ন বাড়ি এসে একটু ঘুমাবো, রাতে তো ঘুম হলো না। তো আমি সেই মনে করে যাচ্ছি, চারপাশে ঝিঝি পোকার ডাক আর হাওয়া আর প্রচন্ড চোখে ঘুম, মনে হচ্ছে আমি রাস্তার একটা পাশে সাইকেলটা রেখে ঘুমিয়ে পড়ি, মানে এতটাই আমার চোখে ঘুম। তো যাই হোক, কোনো কষ্ট করে টেনে টেনে সাইকেলটা নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছই। যখন আমি হসপিটালে যাই, মর্গে সেই আমাদের দাদা যে ফোন করে তার কাছে, তখন ঘড়িতে বাজে 3:35। আমাকে বললো এত দেরি করে ফেললি, এই বলছিলিস আসবি না আসবি না, এত দেরি করলি। তো আমার বাড়ি থেকে হসপিটাল পর্যন্ত পৌঁছতে মাত্র 25 মিনিট টাইম লাগে। আমি জানি না এতটা টাইম আমার সাইকেল নিয়ে আসতে কি করে লাগলো। তো যাই হোক, সেই সব আর মাথায় না দিয়ে সবকিছু কথা উড়িয়ে দিয়ে আমি অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে যাই। আমাকে একটি ছোট্ট কাগজে অ্যাড্রেসটা লিখে দেয়, আর সেই যে বাড়িতে ডেড বডি আনবো তার একটি ফোন নাম্বার আমাকে লিখে দেয়। বললো তুই এখানে গিয়ে ফোন করবি, দেখবি তারা কেউ না কেউ চলে আসবে। যদি কাউকে না পাস গ্রামের লোক, তাহলে তুই এই নাম্বারে কল করে চলে যাবি। তো সেরকম ভাবে আমি অ্যাম্বুলেন্স নিয়ে রাতের বেলায় ছুটলাম। তখন আনুমানিক 3:35 তো হয়েই গেছে, 3:40-এর দিকে আমি অ্যাম্বুলেন্স, 5 মিনিট লাগে বের করতে, নিয়ে যাচ্ছি। আমি যখন প্রায় 30 মিনিট ভালো মতো আসি অ্যাম্বুলেন্স নিয়ে, মাঝ রাস্তায় এসে আমার গাড়িটা জানি না হেঁচকি পাচ্ছে, হ্যাঁ থেকে থেকে ধাক্কা দিচ্ছে। তো আমার যেহেতু তাড়া আছে, আমাকে যেহেতু একটা সময়ের মতো ওখানে ঢুকতে হবে, এমনিতেই আমি লেট। তো আমি ভাবছি ভগবান যেন গাড়িটা আবার না ভোগায়, অ্যাম্বুলেন্স যদি এখন ভুগিয়ে দেয় তাহলে পরে তো আমাকে পেশেন্টের বাড়িতে যে ডেড বডি আনতে যাচ্ছি সেই বাড়িতে গিয়েও আমাকে কথা শুনতে হবে। আমি যখন ফিরে আসবো মর্গে, এই দাদাও আমাকে অধ্যব্য ভাষায় গালিগালাজ করবে, কেন দাদা প্রচন্ড গালিগালাজ করতো তো একটু ভুল হলেই। তো সেরকম ভাবেই ঠাকুরের নাম নিতে নিতে আমি ফাঁকা অ্যাম্বুলেন্স ছুটিয়ে নিয়ে রাস্তা দিয়ে ছুটছি। হঠাৎ করে আমার গাড়ির ওপরে কিছু একটা ভারী জাতীয় জিনিস পড়ার শব্দ হয়। শব্দ হতে না আমি হট করে আতঙ্কে ভয়তে ব্রেকটা চাপি। যখন ব্রেকটা চাপি তখন গাড়িটা একটা রাস্তার পাশে সাইড করে দাঁড়িয়ে পড়ে। যখন দাঁড়িয়ে পড়ে তখন আমার অদ্ভুতভাবে মনে হচ্ছে গাড়ির উপরে কেউ যেন নড়াচড়া করছে, গাড়ির ছাদে।
আমি বললাম অ্যাম্বুলেন্সের উপরে কি পড়লো। এবার আমি ভাবলাম হয়তো গাছ থেকে কোনো প্রাণী কিছু শিকার করে নিয়ে গেছে, গাছের মধ্যে ছিল, কারণ আমি যে রাস্তা দিয়ে ছুটছি চারপাশে শুধু বন জঙ্গল। তো আমি ভাবলাম হয়তো কিছু পড়েছে, কি মন গেল মরতে আমি বাইরে বেরোই। যখন আমি বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে অ্যাম্বুলেন্সের ছাদের দিকে যখন আমি তাকাই, তখন দেখলাম একটা অদ্ভুত ভাবে, মানে আমি তোমাদের সাথে ঘটনাটা বলছি, আমার না গা পুরো কাটা কাটা দিচ্ছে, বিশ্বাস করো। কি বলবো, বলে যখন আমি অ্যাম্বুলেন্সের ছাদের দিকে তাকাই, তখন আমি দেখলাম ছাদের ওপরে একটা মেয়ে মানুষ, ঠিক যেরকম ভাবে বয়স্ক মানুষরা গায়ে শীতের সময় তেল মেখে বসে থাকে, ঠিক ওরকম ভাবে একটা মেয়ে মানুষ আমার ঠিক অ্যাম্বুলেন্সের ছাদের উপরে বসে রয়েছে। অদ্ভুত ধরনের মেয়ে মানুষটা, হাইটে অনেক শর্ট, সে বসে রয়েছে ছোট্ট একটা বাচ্চার মতো, কিন্তু সে কোনো বাচ্চা না। তার মুখ আমি পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি। আর বিশ্বাস করবে না, তার জিভ থেকে না মানে অনবরত লালা ঝরছে। আর লালা ঝরে আমার অ্যাম্বুলেন্সের যে ছাদ, সেই ছাদটা না পুরো ভরে টপ 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 করে চারপাশ থেকে লালা পড়ছে। আমি কি দেখছি চোখে, আমার পুরো সারা শরীর না ঠান্ডা হয়ে যায়। ওই গরমকালে আমার শরীরে মানে মনে হচ্ছে যেন আমার কি বলবো, হিমবাহর মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, আমার হাত পা না কাজ করছে না। কোনো রকমে আমি অনেক জোর করে প্রথমে আমার পাটাকে নাড়ানোর চেষ্টা করি, আমি কিন্তু তাকিয়ে রয়েছি অ্যাম্বুলেন্সের ছাদের দিকে। আর সেই অবায়কটা যে আমার গাড়ির ছাদে বসে রয়েছে, সে কিন্তু আমাকে দেখছে। একটা জিপ থেকে অনবরত গলগল গলগল করে লালা বেরিয়েই যাচ্ছে। ওই দৃশ্য দেখে আমি কোনো রকমের পাটাকে প্রথম নাড়িয়ে কোনো রকমের শরীরটাকে টেনে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে পড়ি। সিটে বসেই আমি সাথে সাথে অ্যাম্বুলেন্সের দুপাশের উইন্ডোর যে কাঁচগুলো থাকে তুলে দিই, দিয়ে আমি আর গাড়ি টানার আমার আর মানে আমি ভুলে গেছি কোন দিকে যাব, কোথায় যাব, আমার মাথায় কিচ্ছু নেই, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি চুপ করে জানি না কতক্ষণ ওখানে বসেছিলাম, যখন দেখছি আস্তে আস্তে চারপাশে ওই কাঁচ বন্ধ অবস্থায় পাখির শব্দ শুনতে পাচ্ছি, পাখি ডাকছে, কারণ চারপাশে রাস্তার গাছপালা ভর্তি, পাখির শব্দ শুনছি। আস্তে আস্তে দেখছি অন্ধকার থেকে আবছা আবছা দিনের আলো পরিষ্কার হচ্ছে। আমি জানি অনেকটা লেট হয়েছে, কিন্তু আগে নিজে বাঁচবো, তারপর তো আমি আরেকজনের জীবন নিয়ে যাব, বাঁচাতে হোক আর মৃত্যু, সে মারা গেছে তার শেষ কাজের জন্য, সে পোস্টমর্টম হবে। তো যাই হোক, আমি তখন আস্তে আস্তে গাড়িটা স্টার্ট দিয়ে ওখান থেকে বেরোই। আমি বুঝতে পারছি না যে আমার সাথে কিছুক্ষণ আগে কি ঘটলো, আমি কি দেখলাম কি না কি, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তারপর আমি সেই যেখানে যাওয়ার গন্তব্যস্থল, ওখানে আমি গিয়ে পৌঁছই। যখন পৌঁছই তখন ঘড়িতে বাজে 6:15, অনেক লেট হয়। যখন যাই তখন তারা বাড়িতে সবাই আমাকে বললো যে দাদা অনেক লেট করে আসলেন, আমরা পেশেন্টকে তাড়াতাড়ি মানে পেশেন্ট তো না, অ্যাকচুয়ালি সে মৃত, আমরা ডেড বডিকে তাড়াতাড়ি গাড়িতে তুলে দিতে চাই, আপনি নিয়ে যান, সাথে একজন যাবে, আর আমরা গাড়ি করে যাচ্ছি, কেন পোস্টমর্টম হবে। তো তখন আমি বললাম ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আমি পেছনের ইয়েটা খুলে দিলাম, কভারটা, আপনারা ডেড বডিটাকে তুলে দেন, কারণ আমার সাথে যে আর একটি ছেলে থাকে সে আসেনি, আমি একাই এসেছি, কারণ আমরা দুজন থাকলে দুজনেই ডেড বডি আমরা গাড়িতে তুলে নিই অ্যাম্বুলেন্সে। যাই হোক, আমরা সেখান থেকে ডেড বডি নিয়ে রিটার্ন আবার চলে আসি হসপিটালে। আমাদের যখন মর্গে দিতে যাব, তখন মর্গে কিছু ছেলে থাকে আমাদের, যারা এই কাজগুলো করে, লাশ নিয়ে যাওয়া, ডেড বডি বের করা, এগুলো ঢোকানো কাজগুলো করে। তারা দুজন আসে যখন, একজনের নাম জিতেন্দ্র, একজনের নাম রাজু। তখন রাজু আমাকে এসে বলল, দাদা চোখ মুখের একদম কি অবস্থা তোমার, ঘুমাচ্ছ না? তা আমি তখন বললাম, আরে ঘুমাবো কোথায়, তোদের যা দাদা, দেরি করলে তো গালিগালাজ করবে, এই তো রাতের বেলা ডেড বডি একটা নিয়ে আসলাম, সেই কখন বেরিয়েছি, রাস্তার মধ্যে যা যা ঘটেছে। তখন সে আমার কাছে জানতে চায়, রাজু হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়ে আমাকে বললো, দাদা কি হয়েছে বলো না। আমি তখন ওকে ঘটনাটা বললাম, আমার সাথে রাতের বেলা এরকম এরকম হয়েছে। আমাকে ও বলল যে দাদা রাতে নিশ্চয়ই তুমি ড্রিঙ্ক করেছিলে। আমি বললাম না রে, ড্রিঙ্ক করিনি, কারণ ড্রিঙ্ক করি যখন আমি জানি রাতের বেলা আমাকে ডেড বডি আনতে যেতে হবে।
আর আমার এটা জানা ছিল না, আমি বাড়িতে তো ঘুমাচ্ছিলাম, 2:20 কল করে দাদা। আমি আগে যদি জানতাম তাহলে সত্যি ড্রিঙ্ক করে থাকতাম, কারণ ওই লাশ নিয়ে যাওয়া লাশ নিয়ে আসা শুধু মুখে করা যায় না, একটু হলেও খেতে হয়। আর আমি তো না খেয়েই ছিলাম, কারণ আমার তো জানি না ডিউটি পড়বে না। তো তখন ছেলেটি আমাকে বলল যে হ্যাঁ এরকম তো অনেক কিছুই হয়, এরকম আমি শুনেছিলাম আমাদের আগে যে ড্রাইভার ছিল এই অ্যাম্বুলেন্সই চালাতো, ওর সাথেও নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, সেই জিনিসটা মাথা দিয়ে উড়িয়ে দিয়ে আমি চলে আসি বাড়ি। তারপর আবার কাজে যাই, আসি, যখনই ফোন আসে তখনই যাই। আমি অ্যাকচুয়ালি যখনই ফোন করতো আমাকে তখনই আমি ওরকম ডেড বডি আনতে যেতাম। তারপর প্রায় 7 থেকে 8 মাস পর অদ্ভুত ভাবে একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে আমি কন্টিনিউ এই 7-8 মাস টানা টানা সেই যে স্বপ্নে প্রত্যেক দিন রাতের বেলা দেখতাম যে সেই মেয়েটি, যেই মেয়েটিকে আমি দেখেছিলাম গাড়ির ছাদে বসেছিল, অ্যাম্বুলেন্সের জিপ থেকে ওরকম লালা বেরোচ্ছে, আমি তাকে আমার স্বপ্নে টানা 7 থেকে 8 মাস ওরকম দেখি। তারপরে আমি কাউকে কিন্তু এই কথাটা বলতাম না যে আমার এই রাতের বেলা স্বপ্ন আসার কথাটা। তারপর যাই হোক, বাড়ি থেকে আমাকে বিয়ে দেয়। আমাকে যখন বাড়ি থেকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর এই স্বপ্নটা আরো বেড়ে যায়। প্রত্যেক দিন রাতে তো আগে দেখতাম, এখন বিয়ের পর আমি দিনের বেলাও দেখি। যখন বাড়িতে থাকি তখন আমার সেই স্বপ্নটা আসে। যখন আমি রাতের বেলা ঘুমাই, বাড়িতে থাকলে কোনো সময় হয়তো আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাইনি, ফোন না আসলে যেতাম না, তখন আমার দিনের বেলা সাথে রাতের বেলা আমি দুটো টাইমই এরকম স্বপ্ন দেখতাম। আর যখন আমি স্বপ্ন দেখতাম তখন প্রচন্ড ঘেমে যেতাম, সারা রাত ঘুম হতো না, ভয়তে না কোথাও গিয়ে বুকের ভিতরে যেন হৃৎপিণ্ড এত জোরে, মানে কি বলবো, মানে মনে হতো যেন আমার হাতটা এখনই বেরিয়ে যাবে, এরকম হতো। তারপর যখন বিয়ের পর স্বপ্ন এরকম দেখতাম, তখন একদিন আমার বউ আমাকে জিজ্ঞাসা করলো যে কি বলো তো ব্যাপার, তুমি রাতের বেলা প্রত্যেক দিন উঠে বসে থাকো, এরকম ঘামো, কি হয়েছে তোমার সাথে, তুমি কি কিছু রাতের বেলা স্বপ্ন দেখো? আমি তখন সব আমার বউকে আমি বললাম বিষয়টা, যে আজ থেকে 7-8 মাস আগে মানে ডেড বডি আনার জন্য কল আসে, রাতের বেলা যখন যাই রাস্তায় এরকম একটা আমার সাথে দুর্ঘটনা ঘটেছিল। তো তারপর থেকে টানা প্রত্যেক দিন যখনই আমি রাতের বেলা বা দিনের বেলা যখনই আমি ঘুমাই তখনই কিন্তু আমি সেই মেয়েটাকে দেখতে পাই, আর সেরকম ভাবেই বসে রয়েছে, আর সেরকম অনবরত ওর মুখ থেকে মানে জিভ থেকে লালা ঝরছে, আর ও আমার দিকে তাকিয়ে রয়েছে। এই দৃশ্যটা আমি দেখি, আমার ঘুম ভেঙে যায়, প্রচন্ড ভয় লাগে, প্রচন্ড আমার শরীর খারাপ হয়, আমি রাতে ওর পর থেকে সারা রাত ঘুমাতে পারি না। তো আমার বউ তখন আমাকে বলল যে তুমি একটা কাজ করো, ভয় পেও না, তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলো। আমি তখন বললাম তোমার বাপের বাড়ি গিয়ে কি হবে? আমার বউ তখন বললো তুমি চলো না আমার সাথে। তো যাই হোক, দুদিনের ছুটি নিয়ে সপ্তাহখানিক পর আমি আমার শ্বশুর বাড়ি যাই। যখন আমার শ্বশুর বাড়ি যাই, গিয়ে আমার বউ হয়তো ফোনে আমার শ্বশুর মশাইকে আগেই ঘটনাটা বলেছিল, যেতে আমার শ্বশুর মশাই আমার মুখ থেকে পুরো ঘটনাটা শোনে। শোনার পরে আমার বউ বলল এবার দেখো তোমার সাথে এরকম আর কিছু ঘটবে না, তুমি পুরো আগের মতো ভালো হয়ে যাবে, তুমি আর স্বপ্ন দেখবে না। আমি তখন বললাম যে কেন, তোমার বাবাকে বলার পরে স্বপ্ন দেখবো না কেন, কি ব্যাপার বলো তো? তখন বলল যে আমার বাবা তোমাকে একটি মানুষের কাছে নিয়ে যাবে অথবা বাড়িতে নিয়ে আসবে, যদি তাকে আনতে পারে সে তোমাকে একটি তাবিজ করে দেবে, তারপর থেকে তুমি সুস্থ হয়ে যাবে। তখন আমি বললাম তাহলে তো খুবই ভালো হয়, আমি শান্তিতে ঘুমাতে তো পারবো, এমনিতে যেই কাজ করি আমি অ্যাম্বুলেন্স চালাই, ঘুমের কোনো ঠিক থাকে না, কারণ যে কোনো সময় হসপিটাল থেকে আমাকে ফোন করে আমাকে ছুটতে হয়, আর আমার তো ঘুম বলে কোনো জিনিস নেই, আর যেইটুকুনি সময় বাড়িতে থাকি তখন আমার ওরকম স্বপ্ন আসে, আমি ঘুমাতেও পারি না। যাই হোক, শ্বশুর মশাই আমাকে এসে বললেন যে বাবা তুমি সন্ধেবেলা চান করবে আর কাঁচা জামা কাপড় পরবে, পরিষ্কার হয়ে তুমি ঘরে থেকো, আমি একজনকে নিয়ে আসবো।
তো সেরকম কথা মতো সন্ধেবেলা আমি স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা জামা কাপড় পরে বসে আছি। দেখলাম আমার শ্বশুর মশাই একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে আসে, যে ঠিকমতো হাঁটতেও পারে না, খুব কষ্টে তাকে আনি। সে আসার পর আমাকে একটি মেঝেতে মাদুর পেতে বসতে বলে। সেও আমার পাশে বসে আমার হাতটা নেয়, বললো তোর ডান হাতটা আমাকে দে। যখন দিলাম, সে ডান হাতটা নিয়ে চোখ বন্ধ করে তার কিছু যেন বিজবিজ করে মন্ত্র পাঠ করার পর আমাকে বলল, তোর সাথে যে ঘটনাটা ঘটেছে, শুধু তোর সাথে না, এরকম ঘটনা অনেকের সাথে রাতের বেলা ঘটেছে। যখন এই কথাটা বলে তখন আমার রাজুর কথা খুব মনে পড়ছে, কারণ রাজুও আমাকে বলেছিল সিগারেট হাতে দিয়ে সেই দিনকে, যেদিনকে আমার সাথে এই ঘটনাটা ঘটে, ও বলেছিল যে হ্যাঁ দাদা, এরকম আগেও যে অ্যাম্বুলেন্স চালাতো ড্রাইভার, তার সাথে এরকম ঘটনা ঘটেছিল। তখন বলল, যা এই মাদুলিটা দিলাম, এই মাদুলিটা গলায় আমি তোকে পরিয়ে দিচ্ছি, যেন থাকে, ভুলবি না। আর যদি ভাবিস কোনোদিন এই অ্যাম্বুলেন্স চালাবি না, হসপিটালের কোনো কাজ করবি না, যদি চাস তাহলে তুই খুলে গঙ্গার জলে ভাসিয়ে দিবি। আর যদি তুই চাস রাখতেও পারিস। কোনো দিন জীবনে তোর সামনে কোনো পেত আত্মা, কোনো ভূত, কোনো অশরীরী, কোনো পেতনি কেউ তোর সামনে আসতে পারবে না, তোকে দেখাও দেবে না। তুই এই মাদুলিটা তোর কাছে রাখ। তারপর থেকে আমি এখনো কিন্তু অ্যাম্বুলেন্স চালাই। আগে যেরকম আমি মাঝখানে বিয়ের পরে রাতের বেলা অ্যাম্বুলেন্স চালানো টোটালি বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি প্রচন্ড ভয় পেতাম। জানি না কেন, শুধু ওই মেয়েটাকে আমি দেখতাম যে ওরকম লালা বেরোচ্ছে, আমার দিকে তাকিয়ে রয়েছে ফ্যাল ফ্যাল করে। যাই হোক, তারপর থেকে কিন্তু আমি রাতের বেলা এখনো অ্যাম্বুলেন্স চালাই। আমি কিন্তু সেরকম ভাবে কোনো ভয় পাই না, আর কোনো রকম অঘটন কিন্তু আমার সাথে আজ পর্যন্ত আর ঘটেনি। আর আমি কোনো কিছু দেখতেও পারি না। সত্যি কথা বলতে, আমার সাথে একটি হেল্পার থাকে, ছেলে, ওর 21 বছর বয়স। ও যখন থাকে না, আমি কিন্তু রাতের বেলা এখন একা একাই ডেড বডি নিয়ে যাই, নিয়ে আসি। সত্যি কথা বলতে আমার মনে যেন একটা ডবল সাহস হয়ে গেছে, ভয় তো আমি পাই না। যাই হোক, ঘটনাটা বললাম, এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো দর্শক বন্ধু, তোমাদের ঘটনাটা কেমন লাগলো? দুটো ঘটনাই আমার খুব ভালো লেগেছে, যার জন্য কিন্তু আমি দুটো ঘটনা বেছে নিয়েছিলাম তোমাদের জন্য। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। কোন ঘটনাটা তোমাদের বেশি ভয় লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, ঘটনা পাঠানোর ঠিকানা যেই স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে, ওখানে তো তোমরা আমাকে ডিএম করবেই, হাই লিখে পাঠাও। ঘটনা থাকলে ঘটনা ডাইরেক্ট শেয়ার করে দাও, যেরকম ভাবে বলবে। যদি তোমরা নাম হাইট রাখতে চাও, আমি হাইট রেখেই তোমাদের ঘটনা শেয়ার করব। গতকাল রাতে একটি ঘটনা আসে, আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব, তবে নাম হাইট রেখে। ঘটনার কিন্তু দুর্ধর্ষ ঘটনা, থাকতে হবে সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই শুনতে হবে ঘটনাটা, ভয় পেতে গেলে। আর হ্যাঁ, আরো একটি মারফত বলে দিচ্ছি ঘটনা পাঠানো, সোনাবসা 14 আমার ইনস্টা আইডি। ওখানে তোমরা আমাকে ডিএম করতে পারো, হিন্দি, ইংলিশ, বাংলা 3টে ভাষাতে। আর প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশন বক্সে ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। আজকে আসবো, যেতে যেতে বলবো সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট।